স্বাগত দর্শক, পূর্বাচল রিজেন্ট সংবাদ সংলাপের সঙ্গে আছেন অঞ্জন রায়, আছেন সম্মানিত অতিথি প্যানেল। পরিচয় করে দিই। প্রথমে আছেন মোহাম্মদ এ আরাফাত। তিনি রাজনীতি সংশ্লিষ্ট ভাবেই পরিচিত এবং তিনি রাজনীতি বিশ্লেষণও করেন। আমাদের সাথে আছেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব জনাব আব্দুল সালাম। আছেন অধ্যাপিকা অপু উকিল এমপি, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত। আমাদের সাথে আছেন মেজর অবসরপ্রাপ্ত জনাব আখতারুজ্জামান, তিনি সাবেক এমপি। দর্শক, আমরা কথা বলতে চাই সাম্প্রতিক রাজনীতি নিয়ে, এবং আমরা জানি রাজনীতি নিয়ে যে পথে রাজনীতি চলছে তেমনই চলছে, এবং একই সাথে প্রতিদিন যখন যাচ্ছে আমরা নির্বাচনী কাউন্টডাউন দেখতে পাচ্ছি এবং নির্বাচন নিয়ে আমরা মতান্তর দেখছি। আমরা সেইখানেই আমাদের আলাপকে আনতে চাই। জনাব আরাফাত। ধন্যবাদ। একটা জিনিস একটু ক্লারিফাই করা দরকার, সেটা হচ্ছে যে তারিখটি নিয়ে একটা কনফিউশন হচ্ছে আমার ধারণা। 24শে অক্টোবর এই বিষয়টি বিভিন্ন জায়গায় শুনছি, সবাই বলছেন 24শে অক্টোবর পরে কি হবে। সিলেটে জনসভা থেকে এরকম কিছু কিছু স্টেটমেন্টও এসছে যে 24শে অক্টোবরের পরে দেশ চলবে আমাদের মাননীয় বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে, এবং মানে বিএনপির বিপক্ষে যারা কথা বলবে তাদের লিস্ট করা হচ্ছে, এই ধরনের কথা। ধরে নিলাম এগুলো সব পলিটিক্যাল কথা, হয়তো তাদের সামনে যারা তাদের অডিয়েন্স তাদেরকে চাঙ্গা করার জন্য সব কথা বলা হয়, সেটি ঠিক আছে। কিন্তু তারিখ যেটি, এই তারিখ নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি হচ্ছে, কারণ এই গভর্নমেন্টের ম্যান্ডেট কিন্তু 24শে অক্টোবর পর্যন্ত না। এটি গভর্নমেন্ট কনস্টিটিউশনলি বাংলাদেশে ইলেক্টেড হয়ে আসে 5 বছরের জন্য। 5 বছরের সর্বশেষ দিন পর্যন্ত তার কনস্টিটিউশনাল ম্যান্ডেট আছে, সেই দিনটি হচ্ছে জানুয়ারি 24 তারিখ। কাজেই 24শে অক্টোবরের পরে অন্য কিছু হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যে চলমান যে সরকারটি আছে তাদেরই ম্যান্ডেট আছে, তারাই লেজিটিমেটলি কনস্টিটিউশনলি থাকবেন, মানে আন্ডার দ্য প্রেজেন্ট কনস্টিটিউশন। এখন যেটি হয়, যে কোনো ডেমোক্রেসি যেটি হয়, ইউকেতে যেটি আছে, ইন্ডিয়াতে যেটি আছে, বা ইভেন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হলেও আমেরিকাতে একই জিনিস আছে। চলমান সরকারটি তার সর্বশেষ দিন শেষ হওয়ার কিছুদিন পূর্বে তাদের ক্যাবিনেটকে ছোট করে আনে, ইলেকশন কমিশনকে ইলেকশন করতে দেয়। ইলেকশন কমিশন ইলেকশন হওয়ার পরে যারা ইলেক্টেড হয় তাদেরকে ক্ষমতা হস্তান্তর করে কবে, এই যে তাদের 5 বছরের বা যে দেশে 4 বছর আছে তাদের সেই ম্যান্ডেটের সর্বশেষ দিন পরে যে তাদেরকে আপনার ক্ষমতা হস্তান্তর করে। আমেরিকাতে যখন একজন মানে কারেন্ট প্রেসিডেন্ট থাকা অবস্থায় আর একজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়, তখন তো আমরা বলি না যে আমেরিকাতে দুটো প্রেসিডেন্ট আছে, একজন হচ্ছে প্রেসিডেন্ট আর একজন প্রেসিডেন্ট ইলেক্ট। ইন্ডিয়া বা ইউকেতে যেটি হয় যে আপনার যার ক্যাবিনেট বা সংসদ রেখে তারা যখন করেছে, কখনো কখনো সংসদ ডিসলভ করে করেছে, কখনো সংসদ রেখে করেছে, যারা নির্বাচিত হয় তারা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট ইলেক্ট। এক্সিস্টিং বা কারেন্ট যে মেম্বার অফ পার্লামেন্ট যারা থাকে বা যে ক্যাবিনেট আছে, সে তার সর্বশেষ দিনটি পরে, ম্যান্ডেটের সর্বশেষ দিনটি পরে তাদের কাছে, তাদের নির্বাচিত উত্তরাধিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। সেটি সেই চলমান দলটি হতে পারে, নতুন কোনো দল হতে পারে, বিষয়টি এরকম। তো এখন আজকে বাংলাদেশে যে কনস্টিটিউশন আছে তাতে বর্তমান যে সরকার আছে বা ভবিষ্যতে এই কনস্টিটিউশন আওতায় যে সরকার ভবিষ্যতে থাকবে, তাদের ম্যান্ডেট থাকবে 5 বছরের সর্বশেষ দিন পর্যন্ত। কিন্তু তার 90 দিন পূর্বে তার ইলেকশনে যাওয়ার জন্য ক্যাবিনেটকে ছোট করে নিয়ে আসে এবং ইলেকশনের প্রস্তুতি এবং ওই কর্মকাণ্ডতে চলে যায় ইলেকশন কমিশন। এবং এর মধ্যে ইলেকশন যখন হয়ে যায়, নতুন পার্লামেন্ট যখন চলে আসবে, তখন এই নতুন পার্লামেন্টের মেম্বাররা হবেন মেম্বার অফ পার্লামেন্ট ইলেক্ট জানুয়ারি 24 তারিখ পর্যন্ত। তারা মেম্বার অফ পার্লামেন্ট হবেন 25 তারিখ অনওয়ার্ড, পরবর্তী 5 বছরের জন্য, শপথ নেওয়ার পরে। এক্স্যাক্টলি। এবং এই নির্বাচনটি কিন্তু হচ্ছে গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কে, যেটি ভবিষ্যতের জন্য, ওই মুহূর্তের জন্য না। এবং চলমান যে গণতান্ত্রিক নির্বাচিত সরকার তার টার্মের মধ্যেই, শেষের দিকে তার টার্মের মধ্যেই নির্বাচনটি হচ্ছে। কেন? এই যে ভেরি আইডিয়া অফ রিপাবলিক, যে দ্য কান্ট্রি উইল বি গভর্ন বাই দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, কান্ট্রি যে নির্বাচিত প্রতিনিধিদের মানে পরিচালিত হবে, তার অংশ হিসেবে যেটি হচ্ছে একটি নির্বাচিত সরকার আরেকটি নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করছে। তো ডেমোক্রেসি এই জায়গাতে এখন আমরা যাওয়ার যে প্রচেষ্টা, সেই জায়গাতে এখানে আছে। তবে ট্রানজিশনাল একটা যেহেতু জায়গায় আছে, আমার যেখানে আমাদের অনার্সের কথা বলা হচ্ছে, সেইখান থেকে কনস্টিটিউশনের ভিতরে থেকেই কখনো কখনো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি যে অফারটি উনি করেছেন। ঠিক আছে, উনার ক্যাবিনেট, ওনার দলেরই সরকারের থাকার কথাই 90 দিন, কিন্তু উনি অফার করেছেন সেখানে একটা অন্যরকমের কম্পোজিশন হতে পারে, বিএনপির থেকে তারা সিলেক্ট করে দিতে পারে, হ্যাঁ, এবং বিভিন্ন দল থেকে একটা ক্যাবিনেট, ওভাবে একটা শর্ট ক্যাবিনেট ফর্ম করা যেতে পারে, যেটি উনি অফার করেছেন। বিকজ আমাদের ওই যে ডেমোক্রেসি ওই জায়গাতে পৌঁছানোর আগে যে অনাস্থা আস্থার যে জায়গাটি আছে, সেই কারণে একটা আউট অফ জেনারসিটি এই অফারটা আমি বলবো, যেটা বা ধরেন একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার জন্য, বা এই অফার থেকে আমরা এক ধরনের সমঝোতা বা মানে সমাধানের পথে হয়তো যাওয়ার একটা সুযোগও তৈরি হবে। যে ওই যে 90 জনের ক্যাবিনেট, সেই 90 জনের ক্যাবিনেট কিন্তু এই সরকারের ক্যাবিনেট, এই সরকারের ম্যান্ডেট,
কিন্তু অফার করা হচ্ছে, ঠিক আছে, সেই ক্যাবিনেটে আমরা বিরোধী দল থেকে অন্যান্য দল থেকে নিয়ে একটা আস্থার জায়গা তৈরি করার জন্য এই অফারটি করা হচ্ছে। কাজে এই 24শে অক্টোবর বিষয়টিকে নিয়ে আসলে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। এই সরকারের ম্যান্ডেট আছে 24শে জানুয়ারি পর্যন্ত, কনস্টিটিউশনালি, লেজিটিমেটলি, লিগালি তার এই ম্যান্ডেট। আর একটা জিনিস বলি, যে প্রতি 5 বছর পরে যে সমস্যা তৈরি হয়েছে, আমি কিন্তু খুবই বস্তুনিষ্ঠভাবে দেখছি সমস্যা তৈরি হচ্ছে। একবার হয়েছিল গণতান্ত্রিক অভিযাত্রায় আমাদের 91 পরবর্তী সময়, যখন আমরা তত্ত্বাবধায়ক সরকার আনার যে বাস্তবতা তৈরি হলো বাধ্য হয়ে। আরেকটি সমস্যা তৈরি হলো 2001 সাল পরবর্তী সময়, যখন তত্ত্বাবধায়ক সরকারটাকে পুরোটাই নষ্ট করে দেওয়া হলো। তো আমি বড় বড় হোঁচট আমরা খেয়েছি এবং মুখ থুবড়ে পড়েছি দুবার, যেটি হচ্ছে আমার বিবেচনা। আমি কয়েকটা বিষয় একটু বলি। সালাম ভাই বেশ কিছু বিষয় উঠিয়েছেন, তো আমি শুনছিলাম। আমার মনে হয় যে আমার সেলফ ডিফেন্সে কিছু কথা বলা দরকার। প্রথম কথা হচ্ছে যে, দেখুন, আমি কারোর পক্ষে বিপক্ষে কথা বলিনি। আমি কিন্তু কথা বলেছি সাংবিধানিক যে ইন্টারপ্রিটেশনটা, সেটা আমি সাংবিধানিকভাবে ইন্টারপ্রিটেশন তুলে ধরেছি। এটা কারোর পক্ষে বা বিপক্ষে কিছু না। আমি একটু ইন্টারাপ্ট করি। করেন না প্লিজ, আপনি আপনার বক্তব্যটা আপনি দেন। আপনি কি করেছেন আমি তো না বলে আপনার বক্তব্যটা দেন। আপনি পক্ষে বিপক্ষে বলছেন, বিপক্ষে বলছেন। আমার কথাটা আমি সংবিধানের ইন্টারপ্রিটেশন আপনার কাছে দিব না। আমার কথাটা আপনি বলেন, আমার কথা বলে আমার ইন্টারপ্রিটেশন। সাংবিধানিক ইন্টারপ্রিটেশন আপনার কাছে আমরা নিব না। শুনি আমরা। আপনি বলেন আমি ইন্টারপ্রিট করছি। আচ্ছা ভাই, আমরা সময়ের হিসাব আছে তো, বলুন। আমি কি বলবো, এটা কি মানে আমাকে এখন শুনে নিয়ে তারপর বলতে হবে? কিন্তু আপনি সংবিধানে আমরা একে একে কথা বলবো। আমি সময়ের প্রতি গণতান্ত্রিক হই। যারা মানে বোধ বুদ্ধি সম্পন্ন অডিয়েন্স, আমি তাদেরকে টার্গেট করে বলছি, যাদের বোঝা তারা বুঝবে। একটি গভর্নমেন্ট, সেটা যে গভর্নমেন্টই হোক, বর্তমান সংবিধানের আওতায় 5 বছরের জন্য ম্যান্ডেট নিয়ে আসে। সিম্পল এজ দ্যাট। এই 5 বছরের ম্যান্ডেটের সর্বশেষ দিনটি হচ্ছে 24শে জানুয়ারি। আমি সেই কথাটি বলছি। কাজে 24শে অক্টোবর নিয়ে যে ধোঁয়াশা করা হচ্ছে, এটি সঠিক নয়, সাংবিধানিকভাবে এটি সঠিক নয়, সেই কথাটি আমি বলেছি। হ্যাঁ, এখন এই যে এটা কোন প্রেক্ষিতে বলেছি, যে বড় বড় যে রাজনৈতিক মঞ্চ থেকে যে আপনার ক্ষমতা নিয়ে নেওয়া হবে, দেশ চলবে এইভাবে ওভাবে, এই যে ভাষা ব্যবহার করা হচ্ছে, এটি সাংবিধানিক নয়, সেই ভাষা গণতান্ত্রিক নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমি সংবিধানের বেসিক ইন্টারপ্রিটেশন যেটি হওয়া উচিত সেটি তুলে ধরেছে। আরেকটা জিনিস হচ্ছে কি, সালাম ভাই একটি কথা বললেন যে ডিস্টিংগুইশ করলেন। উনি বললেন ওনারা যারা রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত, ওনারা অনেক কথা বলতে পারেন না, ওনারা পার্টিজান বলতেই পারেন। আমরা যারা ইন্ডিপেন্ডেন্ট বাইরে থেকে আছি, আমাদের আরো বস্তুনিষ্ঠ কথা বলা উচিত। আমি ওনার এই কথার সাথে একমত নয়। আমার কথা হচ্ছে, আপনি রাজনীতির বাইরে থাকেন, ভিতরে থাকেন, বস্তুনিষ্ঠ কথা বলার ক্ষেত্রে আপনার কম্প্রোমাইজ করা উচিত না। আপনি নিজে স্বীকার করছেন যে আপনি অনেক কথা বলতে চান কিন্তু বলতে পারেন না। কিন্তু আমি আপনাকে বলছি ক্যাটেগরিক্যালি, আমি যেটা বিশ্বাস করি সেটাই বলি। সেটা আপনার কাছে পার্টিজান শোনাইতে পারে, দ্যাট ইজ আপ টু ইউ। বাট আমি যেটা মনে করি ইজ রাইট, আমি সেই কথাটাই বলি, এবং আমি যেটা বস্তুনিষ্ঠ মনে করি সেটাই বলি। আমার ওই অভ্যাসও নাই ব্যালেন্স করে কথা বলা, এটাও ঠিক ওটাও ঠিক। এই ধরনের ব্যালেন্স করে কথা যারা বলে, দান্তের আপনারা এই স্টেট ইয়েতে জানেন, এক্স্যাক্টলি, যে জাতির ক্রান্তিকালে যারা সত্য এবং মিথ্যা, ন্যায় এবং অন্যায়ের মাঝখানে তথাকথিত নিরপেক্ষ অবস্থান নেয়, তাদের নরকের সর্বনিম্ন জায়গাতে তাদের অবস্থান হওয়া উচিত। আমি সেই জায়গায় অবস্থান নিতে চাই না। আমি আজকে বাংলাদেশ দেখলে কোন ডিভাইন কমেডি লিখতে, আমি বলি আপনাকে স্পেসিফিক্যালি, আজকে আমি আওয়ামী লীগ বা বিএনপির পক্ষে বিপক্ষে দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছি ডেমোক্রেসির পক্ষে। আমার অবস্থানটি হচ্ছে, এবং আমি আমার বোধ বুদ্ধি নিয়ে, আমার একেবারে সজ্ঞানে সচেতন ভাবে আমার অবস্থান। এবং আমি এখানে বলছি দ্য ভেরি আইডিয়া অফ রিপাবলিক, আমরা প্ররোচিত না হইয়া, এক্স্যাক্টলি, আমরা আমাদের ডেমোক্রেসির যে এক্সাম্পল গুলি আছে, আপনি উচ্চশিক্ষার যে এক্সাম্পল দেখেন, আমি প্রত্যেকটি দেশে এক্সাম্পল দিয়ে আমি বলছি ওখানে আমরা যেতে চাই। এই অ্যাডহক সলিউশনে দিস ইজ নট, ইট ইজ ডান, এনাফ অফ দিস। আমাদের কতবার প্রত্যেকবার ইলেকশন আগে আপনি এগুলো নিয়ে একই ঝামেলা করবেন বারেবার? আমাদের আর কোন ইস্যুস নেই যেগুলো নিয়ে আমাদের পলিটিশিয়ানদের ফোকাস করা উচিত? আমি ওয়ান্স অ্যান্ড ফর অল, আমি যেটা চেয়েছি, ওয়ান্স অ্যান্ড ফর অল, আমি ওয়ান্স অ্যান্ড ফর অল একটা পার্মানেন্ট সলিউশনের জন্য যে কথাগুলি বলেছি। এবং এখানে দেখুন সিম্পলি যেটি হচ্ছে যে, এই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। এমন কোন নির্বাচন চাই না যেখানে ম্যানিপুলেট করে আওয়ামী লীগ জিতে যাবে, বা এমন কোন নির্বাচন চাই না যেটাতে ম্যানিপুলেট করে বিএনপি জিতে যাবে। এই চাওয়ার কথা এক্স্যাক্টলি। এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনটা কিভাবে চাই, সেই কি অ্যাপ্রোচ কিভাবে চাই, এটা নিয়ে সালাম ভাইয়ের সাথে আমার দ্বিমত হতেই পারে। উনি তো পার্টিজান একটা ভিউ নিয়ে দাঁড়িয়ে আছেন, উনি তো নিজেই স্বীকার করলেন মনের কথা বলতে পারেন না। ভাই আমি তো ইন্ডিপেন্ডেন্ট, আমি যা বলছি মনের কথা একবার খুলে আপনার জন্য আর্টিকেল 79 এক্স্যাক্টলি, আমি সেখানে বলছি। কাজে
সালাম ভাই উনি যে পার্টিজান ভিউ নিয়ে দাঁড়িয়ে আছেন সেখান থেকে আমার বস্তুনিষ্ঠ অবজেক্টিভ অনেস্ট কথা ওনার কাছে অনিরপেক্ষ মনে হতেই পারে, কারণ উনি নিজেই তো বায়াস একটা অবস্থা নিয়ে আছেন। আমি একটু ক্লারিফাই করি, এক সেকেন্ড আপনাকে একটু কিছুক্ষণ সময় দেন। আমি পার্সোনালি যেটা চাই সেটা হচ্ছে যে এমন একটি সিস্টেম আপনারা ডেভেলপ করেন যেটি অনেকখানি আমরা পৌঁছেছি, আর একটু করা ওইখানেই ফোকাসটা হওয়া উচিত ছিল। আমি তো মনে করি নির্বাচন কমিশন যখন ফর্ম করা হচ্ছিল তখন বিএনপির অ্যাক্টিভলি পার্টিসিপেট করা উচিত ছিল নির্বাচন কমিশন ফর্মেশনে, কে আসবে, সিলেকশন, এগুলোতে। কিন্তু আমরা দেখেছি মাননীয় বিরোধী দল নেতৃত্বে রাষ্ট্রপতির সাথে যে কথা বলে উনি ওখানে বলেছেন উনি এখানে কথা বলবেন না, অথচ এটা টাইম বাউন্ড ছিল। ওইখানে যদি কন্ট্রিবিউট করতেন, নির্বাচন কমিশনকে শক্তিশালী করার ক্ষেত্রে যদি কন্ট্রিবিউট করতেন, ইনস্টিটিউশন যদি আমরা ডেভেলপ করতে পারতাম, তাহলে বাংলাদেশে ওয়ান্স অ্যান্ড ফর অল এগুলো কিন্তু সলভ হয়ে যেত। আওয়ামী লীগ থাকলে তার অধীনে নির্বাচন হতো, বিএনপি থাকলে তার অধীনে নির্বাচন হতো, এবং যে ইলেকশন চুরি করতো সেই ধরা খেত, নাকি খত দিয়ে আপনার এই 15 ফেব্রুয়ারির মতন আবার নামতে হতো। এই রিস্ক কেউ নিত না। কাজে আমার অবস্থান ডেমোক্রেসির পক্ষে, একটা পার্মানেন্ট সলিউশনের পক্ষে। আমার অবস্থান কোন অ্যাডহক সলিউশনের পক্ষে, নিশ্চয়ই সো কল্ড পার্টিজান ভিউয়ের পক্ষে। টপিকটা টপিকে থাকেনি, টপিকটা হয়ে গেছে মোহাম্মদ এ আরাফাত নিরপেক্ষ নয় আওয়ামী লীগের ওই জায়গায়। তখন এই কারণে আমাকে ডিফেন্ড করতেই হয়েছে নিজেকে। আমি আবার সুস্পষ্টভাবে একটা কথা বলি, বিনয়ের সাথে, কাউকে হার্ট করার জন্য না, আমি আমার বিশ্বাসের জায়গা থেকে বলি। আমি সুস্পষ্টভাবে মনে করি জয় বাংলাকে যারা আলিঙ্গন করতে পারে না, কষ্ট হয় আমার ভাবতে তাদের মুক্তিযোদ্ধা। কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, আমি ক্ষমা চাচ্ছি যদি কারো কষ্ট লাগে, এটা আমার, আপনি করেন, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। আপনি পাবলিকে বলবেন না, আমার কথার মধ্যে আপনি কথা ইন্টারপ্রেট করবেন না, ইন্টারপ্রেট করবেন না। আচ্ছা আমি শেষ বক্তব্য, ওনাকে থামান। আপনি মুক্তিযুদ্ধ আপনার ব্যক্তিগত সম্পত্তি নয়, আক্তার ভাই, আমার কথা আমার ব্যক্তিগত সম্পত্তি, মানে আক্রমণের কথা বলবেন না, আমার অপিনিয়ন তো আমার ব্যক্তিগত অপিনিয়ন, আক্রমণের কথা বলবেন না, আমার অপিনিয়ন আমার ব্যক্তিগত অপিনিয়ন। ধন্যবাদ দর্শক, আজকে এ পর্যন্তই। শেষ পর্যন্ত অনেক সময় নিয়ন্ত্রণ হয়তো হাতে থাকে না, আজকে সেই পরিস্থিতি কিন্তু আমরা আশা করতে পারি 24 তারিখের পরে দেখবো না। শুভরাত্রি।